প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। দেশের ইতিহাসে এবারই প্রথম দীর্ঘমেয়াদী অতি তাপপ্রবাহের কবলে পড়েছে দেশ। এর পরেই শঙ্কা রয়েছে অতিবৃষ্টি ও বন্যার। এই বিষয়টি মাথায় রেখে আমাদের আজকের আলোচনার বিষয় আগাম প্রস্তুতি নিচ্ছি নাকি ঘটনার অপেক্ষায়। এ বিষয়ে কথা বলবার জন্য দুজন অতিথি আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন। চলুন তাদের সঙ্গে পরিচিত হয়ে নেওয়া যাক। আমার ডানে প্রথমেই আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুশতাক হোসেন। ধন্যবাদ। এরপরে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান। ধন্যবাদ। আপনাদের দুজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আলোচনার বিষয় এবং দুই অতিথির সঙ্গে পরিচয় এই পর্বগুলো শেষ হলো, যাব আলোচনায়। কিন্তু তার আগে এক নজর দেখে নেব বৈশাখী সংবাদের শিরোনাম। সুন্দরবনের পূর্ব অংশে আমুর বুনিয়ার ৩ কিলোমিটার জুড়ে আগুন, কারণ এখনো অজানা, সহজে নিয়ন্ত্রণে আসবে না বলেছে ফায়ার সার্ভিস। এবছরের মতো দীর্ঘমেয়াদী তাপপ্রবাহ আগামীতেও হতে পারে বলেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন। পুঁজিবাজার সচল রাখতে নতুন বিনিয়োগ ও অর্থ সরবরাহ বাড়াতে তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। বেশি লোকসানে ক্ষুদ্র বিনিয়োগকারী ও প্রতিষ্ঠান। উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপিতে আরও ৬১ জন বহিষ্কার। বিএনপি নেতাদের কথা মাঠের কর্মীরা শোনে না বলেছেন ওবায়দুল কাদের। এবং সদ্য প্রয়াত সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আলীর প্রতি সহকর্মীদের শ্রদ্ধাঞ্জলি। তার গঠনমূলক ভূমিকা স্মরণ করেছেন প্রধান বিচারপতি। শুনছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। আমরা যে সময়টার ভেতরে আছি এটিকে আসলে আমাদের জন্য, আমাদের অভিজ্ঞতার ক্ষেত্রে একদমই নতুন একটা অভিজ্ঞতা। প্রায় টানা ৩৩ দিন ধরে আমাদের গড় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আছে। এমন অভিজ্ঞতাটি আমাদের এর আগে আসলে দেশের স্বাধীন হওয়ার পরে আমাদের এই অঞ্চলের অভিজ্ঞতা এটি একেবারেই নতুন। এটি নিয়ে আমাদের আলোচনা হচ্ছে। যখন কোনো ঘটনা ঘটে বা কোনো ধরনের বিরূপ পরিস্থিতির বা প্রতিকূলতার মুখোমুখি হয়, ঠিক ওই মুহূর্তে সেগুলি নিয়ে আমাদের আলোচনাও হয়, সেগুলি নিয়ে প্রস্তুতিও চলে। কিন্তু আমাদের একটু বিবেচনায় রাখতে হচ্ছে যে এর পরে রয়েছে অতিবৃষ্টি এবং অতিবন্যার একটি শঙ্কা। সেই জায়গা থেকেই আমাদের আলোচনাটা শুরু করতে চাইছি যে তার জন্যে আমরা যথেষ্ট প্রস্তুত আছি কিনা, এবং আমরা মাথায় রাখছি যে অতিবৃষ্টি বা বন্যার যে প্রাকৃতিক দুর্যোগ, তার পাশাপাশি নানা ধরনের রোগ ব্যাধির সংক্রমণ হয়। সে একই সময়ে আবার ডেঙ্গু গেল বছর একটা বড় শঙ্কা হয়ে দাঁড়িয়েছিল আমাদের জন্য, এবছর আবার হয়ে উঠবে কিনা, সব কিছু মিলিয়ে আলোচনাটা শুরু করতে চাইছি। প্রথমেই যাচ্ছি ডক্টর জিল্লুর রহমান আপনার কাছে। আমাদের সামনের যে মৌসুমটি, বর্ষার যে মৌসুম, আগামী মাসেই শুরু হয়ে যাবে এবং সে সময়টাতে একটি বড় বন্যা এবং বড় তীব্র প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। তো এই বিষয়ে একটু আপনাদের বিশেষায়িত মতামত জানতে চাই। আসলে আবহাওয়াবিদরা বলছে যে যেই একটা লম্বা সময় যেই তাপপ্রবাহ গেল, বলছেন যে ৩৩ দিন প্রায় ৩৭ ডিগ্রি ছিল অ্যাভারেজ টেম্পারেচার। যখন এরকম শুষ্ক অবস্থা যায়, তার পরবর্তীতে আবার একটা কিন্তু এই যে বৃষ্টির আসবে। এজন্যই এখন দুই একটা কনফারেন্সও বিশেষজ্ঞরা বলছেন যে এই বছর বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে। আর বৃষ্টিপাতের পরিমাণ যদি আমাদের এই দক্ষিণ এশিয়ায় বেশি হয়, বিশেষ করে ভারত এবং আমাদের বাংলাদেশ, আমাদের নদীগুলার যে উৎসস্থল, যেখান থেকে নদীগুলো পানি আসে, এগুলো তো ম্যাক্সিমামই আসাম এবং এদিকে ভারতে। তো এই রিজনে যদি প্রবল বৃষ্টিপাত হয়, তাহলে আমাদের একটা বন্যার আশঙ্কা থাকে এবং বন্যা হবেই, এবং এটা হয়েছে অতীতে। তো এই জন্য আমাদের আগাম প্রস্তুতি থাকা দরকার। এখন থেকেই যদি আমরা এই পূর্বাভাস ঠিকমতো পেয়ে থাকি এবং অতিবৃষ্টি যদি হয়, তাহলে আমাদের আগে থেকে কিন্তু একটা প্রিপারেশান নিতে হবে। যদিও আমাদের বন্যার এক্সপেরিয়েন্স আছে ভালো,
হ্যান্ডেল করা বা তার মোকাবেলা করার। তবুও দেখা গেছে 2022 সালের যেই সিলেটে বন্যা হলো, এটা কিন্তু আমরা মোকাবেলা করতে সক্ষম হইনি। কারণ হচ্ছে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, প্রবল বন্যা ছিল সেটা। প্রবল বন্যা ছিল, এবং আমাদের যেমন আমরা মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে। কিন্তু এই মোবাইল নেটওয়ার্কের বিকল্প নেটওয়ার্ক কিন্তু আমাদের সৃষ্টি করতে হবে। যেমন এখন বলা হচ্ছে স্যাটেলাইট ফোন ইউজ করা। স্যাটেলাইট ফোন ইউজ করলে আমাদের যদি এই মোবাইলের যেই সেলফোনের যেই টাওয়ার, এগুলো যদি কাজও না করে, তাহলে কিন্তু আমরা স্যাটেলাইট ফোন দিয়ে কিন্তু যোগাযোগ করি। এই জন্য এখন সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু কাজে লাগাতে। 2022 সালের বন্যায় আমরা দেখেছি যে সিলেট বিভাগে প্রায় 72% এলাকাই জলমগ্ন হয়ে গেছিল, একদম ডুবে গিয়েছিল। এবং সেখানে দেখেছি যে জীবনযাপনের সে কি মানে দুর্বিষহ একটা পরিস্থিতি। 82 জন পুরো সিলেট বিভাগে প্রাণহানিও ঘটেছিল। সিলেটের বন্যাটার ধরনও কিন্তু একটু আলাদা। আমাদের যেই প্রথম উত্তর দিকে যখন বন্যা শুরু হয়, এটা কিন্তু আস্তে আস্তে মধ্যাঞ্চলে আসে, তারপর দক্ষিণাঞ্চলে তেমন একটা বন্যা হয়ও না। কিন্তু সিলেটে কিন্তু বন্যা হয়, খুব দ্রুত পানিটা আসে এবং দ্রুত নেমে যায়। কিন্তু এই 22 সালের বন্যাটা দেখা গেল পুরো সিলেট, বৃহত্তর সিলেট এবং নেত্রকোনা এবং ব্রাহ্মণবাড়িয়ার এই দিকটা, এই সম্পূর্ণ এলাকা জুড়ে বন্যাটা হয়েছে, এবং পানিটা কিন্তু খুব দ্রুত গতিতে যায় নাই। সাধারণত সিলেটের বন্যায় দ্রুত পানি আসে এবং দ্রুত চলে যায়, কিন্তু 22 সালে এত বেশি পানি এসেছে যে পানিটা কিন্তু দ্রুত ড্রেন আউট হতে পারে না। কারণ হচ্ছে এটাও আমাদের যে এই উন্নয়ন কর্মকাণ্ড বলা হচ্ছে যে উন্নয়ন কর্মকাণ্ডের জন্য এই পানি যেতে বাধাগ্রস্ত হয়েছে। আমাদের রাস্তাঘাট ব্লকেজ তৈরি হয়েছে। তো এই নতুন সমস্যার মোকাবেলা আমরা কিন্তু হচ্ছি। তো এগুলো মানে সমাধানের জন্য আমাদের কিন্তু আগে থেকেই প্রস্তুতি নিতে হবে, নাইলে কিন্তু আমরা যখন হয়ে যাবে তখন আর। সে কারণেই আমাদের আজকের এই আলোচনার সূত্রপাত। আমরা যখন আলোচনা করছি তখন তো আসলে আমরা তীব্র তাপপ্রবাহের ভেতরেই আছি। তো মনে হতে পারে যে হঠাৎ করে কেন ওই বিষয়টি নিয়ে আলোচনা। ওই বিষয়টি নিয়ে আলোচনার অন্তত জোরালো দুটি কারণ। তার একটি হচ্ছে যে আগামী মাসেই আমাদের বর্ষা মৌসুম এসে যাবে। তার চাইতে বড় কথা হচ্ছিল আপনি যে অঞ্চলটির কথা বলছিলেন সিলেট, সেখানে এখনই এই অতি তীব্র তাপপ্রবাহের সময়েই সেখানে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সেখানকার পানি বিপদসীমা আশেপাশে প্রবাহিত হচ্ছে ওই জায়গা থেকেই আর কি। হ্যাঁ, যেমন এখন কেন সিলেটে কিন্তু এখনো পর্যাপ্ত বৃষ্টি এখনো হয় না। বৃষ্টি হয়েছে কিন্তু আপস্ট্রিমে আসামে প্রচুর বৃষ্টি হয়েছে। এখন এই বৃষ্টির পানিটা তো এই সিলেটের উপর দিয়ে আসবে, তো বন্যা তো সিলেটে হবেই, এটাই স্বাভাবিক। আশঙ্কা করা হচ্ছে যে এবার পূর্বাঞ্চলে, উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলে স্বাভাবিক যে অভিজ্ঞতা আছে আমাদের বন্যা, তার চেয়ে বেশি বন্যা এবার বন্যা বেশি হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এখন যেমন বন্যার যেই আমরা দেখি বিভিন্ন তীব্রতার আমরা রিটার্ন পিরিয়ডে কত বছর পর পর এই লেভেলের একটা বন্যা হবে, এগুলো আমরা ক্যালকুলেট করি। হ্যাঁ, হিস্ট্রিক্যাল ডেটা থেকে আমরা ক্যালকুলেট করে দেখি 50 বছরে কতটুকু কোন পরিমাণের একটা বন্যা হতে পারে। 100 বছর রিটার্ন পিরিয়ড, যেমন এই বছর হলো, আরও 100 বছর পরে এটা ফিরে আসবে। যেমন আমরা 88-এর বন্যা অথবা 98-এর বন্যাকে বলি 100 ইয়ার রিটার্ন পিরিয়ড। অর্থাৎ এই বন্যাটা যেই এই বন্যার পানির যে উচ্চতাটা ছিল, এই উচ্চতাটা 100 বছর পর পর এটা অতিক্রম করবে। হ্যাঁ, তাহলে 100 ইয়ার্স আসলেই কিন্তু আমরা এই যে 20-30 বছর হয়ে গেছে, ওই ধরনের বন্যা কিন্তু এখনো দেখি নাই। আচ্ছা, তাইলে এই যে আমাদের যে গবেষণা মনে হয় ঠিকই আছে। হ্যাঁ, প্রায় 30 বছর চলে গেছে বা 25 বছর চলে গেছে, আমরা কিন্তু ওই ধরনের বন্যা এখনো দেখি নাই। তো এইরকম বন্যার ডেটাগুলো অ্যানালাইসিস করে আমরা বলি যে 10 ইয়ার রিটার্ন পিরিয়ড এই বন্যাটা এতটুকু হবে। হ্যাঁ, তারপর 25 ইয়ারের রিটার্ন পিরিয়ডের বন্যাটার পানির লেভেল এতটুকু হবে। যতই আমি রিটার্ন পিরিয়ড বাড়াবো, ততই বন্যার কিন্তু এই পানির ডেপথ কিন্তু ততই বেশি হবে। যদি বলি 500 বছর রিটার্ন পিরিয়ড, তখন কিন্তু ওই যে 98 এবং 88-এর বন্যার চেয়ে বেশি তীব্রতার বন্যা এবং ওই ওয়াটার ডেপথ আরও বেশি হবে। আচ্ছা, ধন্যবাদ ডক্টর জিল্লুর রহমান। আসবো আবার আপনার কাছে। ডক্টর মুশতাক, আপনার কাছে ফিরছি। একটু ডেঙ্গুর প্রসঙ্গটা নিয়ে আলোচনা করে তারপরে বন্যার সময়ে রোগ ব্যাধি নিয়ে আপনার সঙ্গে কথা বলি। ডেঙ্গুর প্রসঙ্গটা আলোচনা করতে চাইছি কারণ
গত বছর এরকম সময়ে কিন্তু ডেঙ্গু আমাদেরকে বিপদে ফেলতে শুরু করেছিল এবং আমরা দেখেছি যে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর ওই সময়টাতে গিয়ে তো সেটা অনেক অনেক বেড়ে যায়। এবারের পরিস্থিতিটা কেমন মনে হচ্ছে আপনার? ধন্যবাদ। একটানা তাপ প্রবাহের সময় ডেঙ্গুর প্রজননটা কমই হবে, কিন্তু আমাদের এখানে একটানা তাপ প্রবাহে বৃষ্টি না হলেও কিন্তু পানি জমে থাকার যে সমস্ত বিষয় সেটা কিন্তু ছিল। যেমন আমাদের যে প্লাস্টিকের বোতলের পানি খাওয়ার অর্ধেক খেয়ে ফেলে দেওয়া, পলিথিনের ব্যবহার, সেখান থেকে মশা উৎপন্ন হয়নি তা না, তবে হয়তো বৃষ্টি হলে মাঝে মাঝে বা যে পরিমাণে হতো সেটা হয়তো হয়নি। এজন্য হয়তো আগামী 1 মাস ডেঙ্গু রোগীর সংখ্যা কম থাকতে পারে। আবহাওয়া বিভাগ বলছে যে সোমবার থেকে যে বৃষ্টিটা হবে সেটা টানা 6 দিন ধরে হতে পারে, তারপরে আবার হয়তো না, তারা বলছেন যে তারপরে আবারও রোদ তাপপ্রবাহ, কিন্তু ওই সময়ের পানিটা জমে যাওয়া থেকেও টানা বৃষ্টির সময় হয়তো ডিম ফুটে বাচ্চা বেরোনো সম্ভব নয়, ভেসে যাবে। কিন্তু যখন বৃষ্টিটা থেমে যাবে তখন তো পানি জমে থাকবে বিভিন্ন জায়গায় এবং সেখান থেকে এডিস মশার প্রজননটা এখন যেটা হচ্ছে না সেটা অনেক গুণ বেশি হওয়ার একটা আশঙ্কা আছে এবং তার 1 মাস 1.5 মাসের মাথায় আমরা অনেক বেশি রোগী এবং মৃত্যুর সংখ্যা আশঙ্কা করছি। এই বছরের প্রথম থেকেই কিন্তু যে পরিমাণে ডেঙ্গু রোগী এবং মৃত্যু সংখ্যা দেখছি সেটা গত বছরের চাইতেও বেশি। গত বছর ছিল সবচেয়ে বেশি। আমাদের এখানে 2000 সাল থেকে হিসাব করা হয়, সেই তুলনায় সর্বোচ্চ আমাদের রোগী এবং মৃত্যু ছিল গত বছর এবং এবারে আশঙ্কা করা হচ্ছে তাকেও ছাড়িয়ে যাবে। কাজেই এই চরম আবহাওয়া, চরম গরম, চরম বৃষ্টি, এগুলো কিন্তু এডিস মশার ডিম যে ফুটে তাদের যে মশা তৈরি হওয়া তার জন্য অনুকূল। যত গরম হয় তত দ্রুত ডিম ফুটে বাচ্চা বেরোয়, তবে এখানে আর্দ্রতা থাকতে হবে। এই আর্দ্রতা হয়তো এখন বৃষ্টির কারণে বেড়ে যাবে। কাজেই এই বিষয়ে আমাদেরকে খুব ভালো চিত্র আমরা দেখছি না সামনে। মানে গেল বছর তো প্রায় 1705 জন মানুষের মৃত্যু হয়েছিল পরিসংখ্যানের হিসাব অনুযায়ী ডেঙ্গুতে। আপনার কি মনে হচ্ছে যে আমরা এবারও এরকম একটি বড়সড় বিপর্যয়ে পড়তে পারি? দেখুন, এই বছরের আজকে হচ্ছে মে মাস, এ পর্যন্ত যত রোগী মারা গিয়েছে ডেঙ্গুতে, গত বছর কিন্তু মে মাস পর্যন্ত এত রোগী মারা যায়নি। আচ্ছা, কাজে সেই ক্ষেত্রে একটা আশঙ্কা তো থেকেই যায় এবং সেই ক্ষেত্রে আমাদের প্রস্তুতিটা কি সেরকম নেওয়া আছে? প্রস্তুতি আমাদের স্বাস্থ্য বিভাগ, স্থানীয় সরকার কর্তৃপক্ষ তারা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছেন, কিন্তু আমার মতে এটা যথেষ্ট নয়, কারণ সমন্বয়টা নেই। প্রত্যেকে যার যার জায়গা থেকে কাজ করছেন, এটা অবশ্যই তারা করছেন, নিশ্চয়ই তারা কাজ করছেন, সেটা অবশ্যই প্রশংসার বিষয়, কিন্তু যেভাবে গতবার একটা মহামারীর মতো অবস্থা, এবারে আরো বড় মহামারী, এখানে সমন্বিত কাজ করা দরকার। আরেকটা হচ্ছে যে আপনি হাসপাতালের কথা বললেন, আমাদের এখানে দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন হয়নি। সমস্ত ডেঙ্গু রোগীর সরকারি টেস্ট এবং সরকারি চিকিৎসা বড় বড় মেডিকেল কলেজ হাসপাতালে যদি চলতে থাকে, সামাল দেওয়া গতবারও সম্ভব হয়নি, এবারও সম্ভব না। এখানে বিশেষ করে শহরাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবা কাঠামো একেবারেই নেই। যারা জ্বর হবে এখন, তারা যদি সরকারি হারে তাদের পরীক্ষা করবার জায়গা বাড়ির কাছে না থাকে, অর্থাৎ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা যদি না থাকে এবং সেখানে মাধ্যমিক পর্যায়ের হাসপাতাল না থাকে, যেটা মেডিকেল কলেজ হাসপাতাল না, প্রাথমিক স্বাস্থ্যসেবার যে আউটডোর ফ্যাসিলিটিস এবং বড় বড় হাসপাতাল মাঝামাঝি একটা ব্যবস্থা, যেমন গ্রামে উপজেলা হেলথ কমপ্লেক্স, এরকম জায়গা যদি থাকে, তাহলে যারা ডেঙ্গু রোগীতে আক্রান্ত হয়ে এই মুহূর্তে খুব খারাপ অবস্থায় নেই, কিন্তু তার বয়সটা বিপজ্জনক, অতিরিক্ত বয়স কিংবা শিশু বা গর্ভবতী নারী, ওদেরকে তো একটা পর্যবেক্ষণের মতো হাসপাতাল দরকার। হয়তো তার বাসায় সেই সব ব্যবস্থাটা নেই। যারা অবস্থাপন্ন তারা হয়তো বাসায় তাদের রোগীকে রেখে চিকিৎসকের পরামর্শ নিয়ে তারা শুশ্রূষা করতে পারেন, ইভেন কি তারা বাসায় হয়তো অনেক কিছু চিকিৎসা, স্যালাইন দেওয়া, সেটা করতে পারেন, কিন্তু যারা সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষ, সেটা সম্ভব নয়। তারা যদি একটা পর্যবেক্ষণে না থাকেন, তারা কিন্তু দ্রুতই অবনতি হবে। কারণ সে যদি তাকে একটা হাসপাতালের মতো জায়গায় রাখা না হয়, সে কিন্তু পেটের দায়ে কাজ করতে যাবে। হাসপাতালে থাকলে সরকারি খরচে সে থাকার জায়গা পাচ্ছে, হয়তো দুবেলা খাবার পাচ্ছে,
বা তাদের পরিবার পরিজনকে সামাজিক সহায়তা দেওয়া সম্ভব হবে, কিন্তু সে তো ভাবছে আমার জ্বর ভালো হয়ে গেছে, সে কাজে চলে যাবে। চরম একটা সংকটজনক অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে তখন আসতে হচ্ছে। হাসপাতালে আসতে তো সিট পাবে না, বা যে মানে হাসপাতাল তো খুব ভিড়, সেখানে মাধ্যমিক পর্যায়ে রোগীও যাচ্ছে। যারা অবস্থাপন্ন মানুষ তাকে তো আপনি ফিরিয়ে দিচ্ছে না, তাকে হাসপাতালে আপনি রাখতেই হচ্ছে। সাধারণ মানুষকে হয়তো আপনি বলছেন যে আপনি বাড়ি চলে যান, সেটা বাড়ি যাচ্ছে না, সে কাজে চলে যাচ্ছে। কাজে স্বাস্থ্য ব্যবস্থার পুনর্গঠন যদি আমরা গতবারের থেকে শিক্ষা নিয়ে না করি, বিশেষ করে শহরাঞ্চলে, তাহলে কিন্তু রোগী সামাল দেওয়া গতবারও যায়নি। হয়তো হাসপাতালে ডাক্তার আছে, আমাদের নলেজ আছে কীভাবে রোগী চিকিৎসা করা যায়, হয়তো স্যালাইনও আছে, সেটা সংকট গতবার হয়েছিল। গতবার স্যালাইনের তীব্র সংকট দেখেছি। সেটা যদি আমরা বিকেন্দ্রীকরণ না করি, জনবল এবং রিসোর্সেস, তাহলে কিন্তু আমাদের পক্ষে সেই শিক্ষাটা আমরা নিয়েছি বলে মনে হচ্ছে না। গ্রামাঞ্চলে এরকম প্রাথমিক মাধ্যমিক এগুলো ভাগ করা স্বাস্থ্য প্রতিষ্ঠান রয়েছে, সেখানে আর পর্যাপ্ত জনবল নেই, রিসোর্স নেই। যে সমস্ত জায়গায় জনবল আছে বা রিসোর্স ছিল, গত বছর দেখেছি বিভিন্ন উপজেলা, যেমন আমি বলতে পারি যে গোয়ালন্দ উপজেলা বা এসব কিছু, সেখানে কিন্তু মৃত্যু হার খুবই কম ছিল। আচ্ছা, কাজে এইটা আমাদের গ্রামাঞ্চলে দিতে হবে আমাদের মানে জনবল এবং বিভিন্ন সরঞ্জামের সহায়তা। শহরাঞ্চলে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের হাসপাতালের অস্থায়ী ব্যবস্থা হলেও করা দরকার। তাহলে যেই রোগীটার চাপটা আসবে, সেই চাপটা ভাগ ভাগ করে করে যদি এটা বহন করা যায়, সব জায়গায় এমবিবিএস ডাক্তার প্রয়োজন হবে না। প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী, এমনকি প্রশিক্ষিত ভলান্টিয়ারও তাই কাজটা করতে পারে। এবং প্রচুর এনজিও রয়েছে যারা কাজ করতে আগ্রহী, তারা কাজ করেনও। তারপরে মেডিকেল কলেজের ছাত্র এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র, কলেজের ছাত্র, তাদেরকে যদি স্বল্পস্থায়ী প্রশিক্ষণ দেওয়া যায়, যাদেরকে তত্ত্বাবধান করবেন জনস্বাস্থ্যবিদ, কীটতত্ত্ব বিশেষজ্ঞ এবং এমবিবিএস ডাক্তার অবশ্যই, তাহলে একজনের এরকম অভিজ্ঞ চিকিৎসকের অধীনে 100 জন ভলান্টিয়ার কাজ করতে পারে। এইভাবে যদি এই অ্যাপ্রোচে না যাই, তাহলে কিন্তু আমি তৃপ্তি পেতে পারি যে আমি এতগুলো ডাক্তার গ্রাম থেকে উঠিয়ে শহরে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসছি, এতগুলো নার্স নিয়ে আসছি, এতগুলো স্যালাইন নিয়েছি, কিন্তু আমরা রোগী মৃত্যু ঠেকাতে পারবো না। রোগীর সংখ্যা হয়তো আমরা কন্ট্রোল করতে পারবো না, কারণ মশা নিয়ন্ত্রণ করতে 2 থেকে 5 বছর সময় লাগবে তার ফলাফল পেতে, কিন্তু রোগীর হয়তো সংখ্যা বাড়বে, কিন্তু মৃত্যুর সংখ্যাটা আমরা কমাতে পারি। এখন যে মৃত্যুটা হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা বিকেন্দ্রীকরণ করলে এই মুহূর্তে মৃত্যুর সংখ্যাটা 1/3 নামিয়ে আনা সম্ভব, রোগীর সংখ্যা না কমাতে পারলেও। সারা পৃথিবীতে আমাদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। এখন ব্রাজিল সবচেয়ে বেশি রোগী এখনও হচ্ছে। এই ব্রাজিলে এই প্রথম 4-5 মাসে যে সংখ্যক রোগী, কোনো কোনো জায়গায় তারা জরুরি অবস্থা ঘোষণা করেছে। আচ্ছা, কিন্তু মৃত্যুর হার কিন্তু গত বছর বাংলাদেশে যা ছিল তার কাছেও কিন্তু ব্রাজিল নেই, অনেক নিচে আছে। আচ্ছা, কাজে মৃত্যুর হার কমানোর জন্য স্বাস্থ্য বিভাগের পুনর্গঠনের দিকে নজর দেওয়া উচিত। গতানুগতিক পন্থায় যদি আমরা এই চিকিৎসার ব্যবস্থাপনা করতে থাকি, আমরা মৃত্যু কিন্তু কমাতে পারবো না। ধন্যবাদ ডাক্তার মোশতাক হোসেন। আবার আসবো আপনার কাছে। আমাদের বিরতির একটু সময় হয়ে গেছে, তার আগে একটু কথা বলতে চাইছি ডক্টর জিল্লুর রহমান আপনার সঙ্গে। সেটা হচ্ছে যে আমরা এই সময়ে আরেকটি প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি, সেটা ছিল যে বজ্রপাত। আমাদের এই সময়টাতে বজ্রপাত হয় এবং আবহাওয়া বিভাগ জানিয়েছে এই যে সোমবার থেকে যে বৃষ্টিটি হতে যাচ্ছে, ধরে নেওয়া হচ্ছে টানা প্রায় 1 সপ্তাহ ধরে বৃষ্টিটা হবে, তখন তার সঙ্গে বজ্রপাতের আশঙ্কা আছে। এবং বজ্রপাতে তো আমাদের যে মৃত্যুর যে সংখ্যা, হ্যাঁ, সেটা যথেষ্ট। এবং অন্তত বিশ্বে প্রথম 4-5টি দেশের ভেতরে বজ্রপাতের মৃত্যুর হারের জায়গা থেকে কিন্তু আমরা আছি। সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে এই বিষয়ে কি আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে? এটা তো আমাদের প্রস্তুতি নাই। কারণ হলো এই যে শুষ্ক একটা আবহাওয়া গেল, এই আবহাওয়ার ফলে যেই বায়ুমণ্ডল যে উত্তপ্ত হয়েছে, তো এই উত্তপ্ত বায়ু যেমন দক্ষিণের দিকে উত্তপ্ত হট যে গরম বাতাসটা দক্ষিণে প্রবাহিত হয়, এবং আমাদের উত্তর থেকে এই কুল মানে ঠান্ডা বাতাস প্রবাহিত হয়। এর ফলে এই যে ঠান্ডার যেই আমরা বলি বজ্র মেঘের সৃষ্টি হয়, কালবৈশাখী এবং বজ্র মেঘের সৃষ্টি হয়। তো বজ্রপাত দিন দিন কিন্তু আমাদের বজ্রপাতে মৃত্যু বাড়তেছে, মানে বজ্র মেঘের বা বজ্র বৃষ্টির সংখ্যা বেড়ে যাচ্ছে প্রতি বছরই, নাহলে মৃত্যু বাড়বে কেন? হ্যাঁ, তো এটা বেড়ে যাচ্ছে। এটার একটা হলো আমাদের যে এই জলবায়ু পরিবর্তন হচ্ছে, এই জলবায়ু পরিবর্তনের ফলে যে আমাদের ভূপৃষ্ঠের টেম্পারেচার কিন্তু বেড়ে গেছে। এই টেম্পারেচার বাড়াতে কিন্তু বজ্র মেঘ এবং এই বজ্র যে বৃষ্টি, এই বৃষ্টির সংখ্যাও বেড়ে গেছে। তো
বেড়ে যাওয়াতে মৃত্যু আমাদের বেড়ে গেছে। তো দিন দিনই দেখা যায়, প্রতি বছরই দেখা যায় আমাদের এখানে যেই যেই বজ্রপাতে যেই মৃত্যুটা, এটা কিন্তু প্রতি বছরই বাড়ছে। আমাদের সাম্প্রতিক এখন হিসেবে দেখা যাচ্ছে এখন যে গড়ে average কিন্তু বছরে 300 জন মারা হ্যাঁ যায়। গড়ে প্রতি বছরে 265 জনের 300 গত মৃত্যু বছর 300-র বেশি মারা গেছে, 318 জন মনে হয়। তো এর আগের বছর দেখবেন যে এর চেয়ে কম ছিল, এবং আগামী বছর হয়তো ওটা করি হ্যাঁ গড় করে দেখা গেছে যে সাম্প্রতিক আমাদের মৃত্যুর হার বছরে 265 গড়ে। তো 265। তো এখন এটা কমাতে হলে আমাদের প্রথম হলো সচেতনতা। বজ্র মেঘ বা বৃষ্টি যখন হয় তখন কিন্তু মাঠে বা বিভিন্ন জায়গায় বাহিরে থাকা যাবে না, নিরাপদ স্থানে থাকতে হবে। তাহলে এইটার যদি আমরা পূর্বাভাস দিতে পারি কয়েক ঘন্টা আগে, তাহলে কিন্তু ওই এলাকায়, যে এলাকায় বজ্রপাত বেশি হয়, ওইখানে যদি আমরা প্রচার করতে পারি এই জিনিসটা কয়েক ঘন্টা আগে, মানুষকে যদি বলি নিরাপদে থাকতে, তাহলে কিন্তু অনেক মৃত্যু কমানো যায়। আমাদের যে বজ্রপাত সম্পর্কে আগাম ধারণা দেওয়ার জন্য এবং বজ্রপাতের মৃত্যু কমানোর জন্যে মন্ত্রণালয় থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা একবার শুনেছি যে তাল গাছ লাগানো হবে, অনেক লাগানো হবে, সেই প্রকল্পটি শেষ পর্যন্ত বোধহয় সফল হয়নি। আর তারপরে শুনলাম আগাম পূর্বাভাস দেওয়ার জন্য একটা ব্যবস্থা নেওয়া হবে, সেটির কি অবস্থা আমরা ঠিক এখনো জানি না। আপনি হয়তো জানবেন, এই বিষয়গুলো একটু শুনবো আপনার কাছে বিরতির পর ফিরে এসে। প্রিয় দর্শক, সময় হয়ে গেল একটা বিরতির, ফিরব কিছুক্ষণের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ডক্টর জিল্লুর রহমান, আপনার কাছ থেকে যে বিষয়টি শুনবো বলে বিরতিতে গিয়েছিলাম, আবার একটু উল্লেখ করে দিচ্ছি যে এই যে বজ্রপাতে প্রাণহানি ঠেকানোর জন্য নানা ধরনের প্রকল্প মাঝে মধ্যে মন্ত্রণালয় থেকে নেওয়া হয়, আমরা শুনি। যেটা একবার আমরা শুনলাম যে তালগাছ রোপণের প্রকল্প, এখন শুনছি যে আগাম সতর্কতা দেওয়ার জন্য একটি প্রকল্প, আবার হচ্ছে হলো যে বজ্র নিরোধক কিছু স্থাপনার প্রকল্প। এই বিষয়গুলো আসলে আমরা তো অত জানি না, এগুলির মানে কিভাবে এই প্রকল্পগুলি নেওয়া হয়, তার আসলে উপকারিতা কতটুকু পাওয়া যায়, একটু আপনার কাছ থেকে জানতে চাই। তালগাছ প্রকল্প আমি শুনেছি নিয়েছে, কিন্তু আমার এখানে একটা হলো, এটা কি গবেষণার মাধ্যমে নিয়েছে এটা আমার জানা নাই। কারণ সে তালগাছ, যদি আমি উঁচু তালগাছ দরকার, উঁচু গাছ দরকার বজ্র নিরোধকের জন্য। কারণ সে বজ্রপাত উপর থেকে এসে যেটা কাছে পায় ওইটাকেই সে আঘাত করে। অর্থাৎ যদি উঁচু গাছ থাকে ওই গাছে আঘাত করবে, তাহলে আশেপাশের যারা থাকে তাদের। এই কারণে দেখা যায় যে সমস্ত অঞ্চলে তাল গাছ আছে, বজ্রপাতের মৃত্যু কম হয়। তালগাছটা যে আমি লাগালাম, এইটা ওই পর্যায়ে যেতে 20 থেকে 30 বছর লাগবে। হ্যাঁ, তো এই 30 বছর আমার কি ছিল, মানে মানুষকে মানে মৃত্যু কমানোর কি পদক্ষেপ ছিল, এটা গেল। এখন শুনছি তালগাছ প্রকল্প নাকি পরিত্যক্ত হয়ে গেছে। এখন যেটা বলা হয় বজ্র নিরোধক যন্ত্র, এটাও আমদানি করা হচ্ছে এবং লাগানো হচ্ছে। এখন এইটারও এরিয়াল কভারেজ কত? আমি একটা বজ্র নিরোধক যন্ত্র, এটার একটা আবার এমন একটা দূরত্বে লাগাবো যাতে মাঝখানে যেতে আবার বজ্রপাত না হয়। এটা আঘাত করলে পরবর্তীতে মাঝখানে মানুষ নিরাপদ থাকবে। কিন্তু এইটাও কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে ওইভাবে লাগানো মনে হয় সম্ভব হয় না। এটার এরিয়াল কভারেজ এত বেশি না। এটা গেল। তারপর আগাম সতর্কতা কিন্তু এখন দেওয়া যায়। এখন আবহাওয়া অধিদপ্তরের যেই এক্সিস্টিং যেই টেকনোলজি আছে এবং লোকবল আছে, আগাম সতর্কতা দেওয়া যায়। কারণ উন্নত বিশ্বে তো আগাম সতর্কতা দিয়ে প্রাণহানি একদম কমিয়ে ফেলেছে। বিদেশে ছিলাম আমরা, আগের দিন অথবা কয়েক ঘন্টা আগেই কিন্তু সতর্কতা দেওয়া হতো, এই সময়টা বজ্র বৃষ্টি হবে, তোমরা নিরাপদে থাকো, এরকম অ্যালার্ট দেওয়া হতো। এই অ্যালার্টটা দেওয়া কিন্তু এটা খুব এক্সপেন্সিভ না। এখন যেই লোকবল যেই আছে, যে কাঠামো এবং জনবল আছে, এটা কিন্তু দেওয়া সম্ভব। এটা হাজার হাজার কোটি টাকার প্রকল্প নেওয়ার দরকার নাই। আর যেগুলো প্রকল্প হাজার হাজার কোটি টাকার, এগুলার সুফল বা এগুলা যে কি ফলাফল আসবে, এটা নিয়ে আমার একটু সন্দিহান আমি। কারণ সেই প্রকল্পগুলো নেওয়ার সময় কিন্তু সংশ্লিষ্ট যারা বিশেষজ্ঞ আছে, বিভিন্ন লেভেলে বিভিন্ন প্রকারের বিশেষজ্ঞ আছে, তাদের সবার মতামত নিয়ে যদি নেই এবং এটার যদি একটা পাইলটিং করি, একটা টেস্ট কেস যদি আগে করে নেই, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো এইটার ফলাফল কি হবে। না আমি প্রথমেই প্রকল্প নিয়ে ফেলি সারা দেশব্যাপী, হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে ফেলি, তখন খরচ করে পরে দেখি আর আউটপুট পাই না। এটা জনগণের টাকার আসলে লস, অপচয়।
আমাদের তো এটা আমাদের একটু গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হচ্ছে, কারণ এটা খুবই কি বলা, একটি বড় প্রাণহানির কারণ এই বজ্রপাত। আমাদের গেল 13 বছর মানে 2011 থেকে 2023 পর্যন্ত 3000-এরও বেশি মানুষ, হ্যাঁ 3400 এরকম হবে সংখ্যাটা, মারা গেছেন বজ্রপাতে। তাহলে সেক্ষেত্রে আমরা ইমিডিয়েট, হ্যাঁ ধরেন আমরা যদি এই সরকারি প্রকল্পগুলোকে যদি আমরা দেখি যে না খুব একটা কাজে লাগছে না, তাহলে নাগরিক জায়গা থেকে কি করার থাকতে পারে বা সাধারণ মানুষ কি করতে পারে? সাধারণ মানুষ থাকতে পারে, সাধারণ মানুষ কিন্তু সতর্কতা না দিলেও বুঝতে পারে কখন বজ্র বৃষ্টি হবে। স্থানীয় অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতা নিয়ে যদি তারা ঘর থেকে বের না হয়, নিরাপদে থাকে, তাইলেই কিন্তু অনেক হতাহত কমানো যায়। এটা কিন্তু আমরা যেই সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউজ করে যে সতর্কতা দিব, এর কাছাকাছি সাধারণ মানুষ বোঝে কোন বৃষ্টিটা, মেঘ দেখলেই বোঝে কোন বৃষ্টিটা বজ্র বৃষ্টি হবে, কোনটা সাধারণ বৃষ্টি হবে, এবং সময়টা তো জানি আমরা কোন সময়টা হয়। এই যে এই সময় এখন বৃষ্টি হলেই কিন্তু বজ্র বৃষ্টি হবে, এবং যে অঞ্চলগুলোতে বেশি হয় তাদের যদি অভিজ্ঞতাটা থাকে, আমরা কিন্তু এটাও দেখছি যে বজ্রপাতে যারা মারা যান, হ্যাঁ তাদের 70% কিন্তু আমাদের দেশে মারা যান হচ্ছিল মাঠে থাকা অবস্থায়, মানে আবাদের জন্য ব্যস্ত থাকা অবস্থায় এটা ঘটে। তারা মনে করেন যে হয়তো 1-2 জন মারা যায়, আমার উপরে পড়বে না, আমি কাজ করি। তো এরকম করতে করতে তো হাজার হাজার লোক মাঠে ওই বিলে কাজ করে, এবং এগুলা সবচেয়ে বেশি হাওর অঞ্চলে। হাওর অঞ্চলে আশেপাশে কোনো স্থাপনা নাই, স্থাপনা থাকলে ওই স্থাপনা আঘাত করতো, কিন্তু কোনো স্থাপনা নাই, একটা মানুষ দাঁড়িয়ে থাকলে মানুষটাই দেখা যায় অনেক উঁচু, ওই মানুষটার উপরে এসে কিন্তু এই বজ্রপাতটা আঘাত করে। এটা একটা ইলেকট্রিক চার্জ, হ্যাঁ এটা এসে আঘাত করে, যেটা কাছে পায় তাকে আঘাত করে। তো ওই মানুষ উনি হয়তো মনে করে আমার হয়তো উপরে হয়তো করবো না, কিন্তু পড়ে তো যায়। স্থানীয় অভিজ্ঞতার প্রেক্ষিতে যে সমস্ত বৃষ্টিতে বজ্রপাতের আশঙ্কা আছে সেই সময়টা মানে কোনো ছাউনির নিচে বা নিরাপদ জায়গায় থাকা, বাড়িতে থাকা বা ছাউনির নিচে থাকা, নিরাপদে থাকা। এখন কিন্তু শেল্টারও করার চিন্তা ভাবনা করতেছে এই হাওর অঞ্চলে। কয়েক বছর ধরে শুনছি, সেটা কি মানে এটা আমি অতটা জানি না, এটা সরকারি প্রকল্প, তো আমরা তো এটার সাথে জড়িত না। আবারও আসবো আপনার কাছে, এবার আসছে মুশতাক হোসেন আপনার কাছে। যদি বন্যা হয় তাতে জলাবদ্ধতা হবে, বিভিন্ন স্থানে বন্যা ছাড়াই দেখা যায় জলাবদ্ধতার একটা ব্যাপার স্যাপার থাকে, আমাদের ঘটে, নগরে ঘটে জলাবদ্ধতা, ইভেন গ্রামাঞ্চলেও জলাবদ্ধতার ঘটনা ঘটে, পানি নেমে যাওয়ার সুযোগ অনেক কমে যাওয়ার কারণে। তো এই সময়টাতে বন্যা, জলাবদ্ধতা, এই সময়টাতে আমাদের কোন কোন রোগ ব্যাধি সম্পর্কে একটু সতর্ক থাকা উচিত বা খেয়াল রাখা উচিত? হ্যাঁ, অতিবৃষ্টির সময় যে আকস্মিকভাবে পানির ঢল নামবে বা পানি জমে থাকবে ঢাকা শহরের মতো জায়গা যেখানে আমাদের ড্রেনেজ সিস্টেম আটকানো পলিথিন ব্যাগ বা ময়লাতে, প্রথম সমস্যাটা হলো যে ইমিডিয়েট মানুষ আহত হবে, রাস্তা গর্তে পড়ে যাবে, রিক্সা পড়ে যাবে বা গাড়ি ধাক্কা খাবে, বা জলমগ্ন রাস্তায় চলতে গিয়ে পা কেটে যেতে পারে। কাজেই রোগ ব্যাধির পাশাপাশি এই দুর্ঘটনাগুলো এটা একদম সঙ্গে সঙ্গে ঘটবে। এটা প্রতিরোধ করবার জন্যে যে আমাদের প্রথম হচ্ছে শহরের মতো জায়গায় যে পানিটা যেন দ্রুত চলে যেতে পারে সেটা কিন্তু এখনই ব্যবস্থা গ্রহণ করতে হবে। ড্রেন যেগুলো আছে নর্দমাগুলো থেকে যেন পানি সরে পড়ে, সেটা যতক্ষণই সম্ভব, এখনও 2-3 দিন সময় আছে, পানি দ্রুত চলে গেলে বিপদটা কম হবে। আর যেখানে পানি জমে থাকবে সেখানে সতর্কতা করবার জন্য আমাদের কর্মী দরকার, স্বেচ্ছাসেবক দরকার, যারা সেই লাল পতাকা নিয়ে থাকবে যে এই জায়গা দিয়ে রিক্সা চলবে না, এখানে গাড়ি চলবে না, এখানে একটা গোল গর্ত আছে বা এখানে শার্প কোনো মানে তীক্ষ্ণ জিনিস আছে, পা কেটে যেতে পারে, গা কেটে যেতে পারে, সেটা, এবং মানুষকে বলা যে কখন তারা রাস্তা দিয়ে চলাফেরা করবে, কখন করবে না। আরেকটা হচ্ছে পানিতে ডুবে বাচ্চারা মারা যেতে পারে, এবং এটা আমরা দেখছি গ্রামেও। আমরা হয়তো মনে করি নদীমাতৃক দেশ, সবাই সাঁতার জানে না, সাঁতার তো শেখাতে হবে। কাজেই এবং শহরের সাঁতার না শেখা মানুষ অনেক বেশি, কাজেই পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা শহরে হয়তো অতটা দেখা যায় না, কিন্তু গ্রামে যে ঢলে, সিলেটের কথা বলছেন, সেখানে কিন্তু আমরা দেখছি পরিসংখ্যান অনুযায়ী পানিতে ডুবে বাচ্চারা পড়ে যেতে পারে। একদম ছোট বাচ্চা, সে তো সাঁতার শেখা না, সে মায়ের কোল থেকে পড়ে যেতে পারে, বা রাত্রিবেলা সে হয়তো বন্যার পানি, বাবা মা ঘুমিয়ে আছে, সে হামাগুড়ি দিয়ে পড়ে যেতে পারে। কাজে এগুলো বা কোথাও, যদিও সাপ এই সময় খুব একটা দংশন করে না, কিন্তু তবুও সাপ যখন তার নিরাপত্তা বিঘ্নিত মনে করে সে দংশন করতেও পারে। কাজে এইগুলো কিন্তু আমাদের সারা বছরই হচ্ছে। এটা যখনই পানির ঢলটা হবে তখনই এই বিষয়ে প্রস্তুতি দরকার। আর যেটা মধ্যমেয়াদী 2-3 দিন পরে বা 4-5 দিন পরে হতে পারে, সেটা হচ্ছে পেটের পীড়া।
বন্যার দূষিত পানি পান করতে মানুষ বাধ্য হয় বা পানির উৎসগুলো নষ্ট হয়ে যায়। সেখানে প্রচুর বিশুদ্ধ পানির সরবরাহ ব্যবস্থা থাকতে হবে। নৌকা বা লাইফ বোট বা লাইফ জ্যাকেট সেগুলো যেন থাকে মানুষ চলাচল করবার জন্য, বিশেষ করে খাবার পানি সরবরাহ করার জন্য। এবং বন্যা যদি বেশিক্ষণ থাকে তাহলে তাদের আরও শুকনো খাবার দিতে হবে, যেগুলো আমাদের রেড ক্রিসেন্ট খুবই অভিজ্ঞ। তারা বিদেশেও অনেক সময় আমাদের রেড ক্রিসেন্টের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বা তারা কর্মীরা যাচ্ছেন। কাজেই পেটের পীড়া হতে পারে, চর্মরোগ হতে পারে, এবং আরও কিছুদিন পরে জন্ডিস হতে পারে, টাইফয়েড হতে পারে। সেগুলো আরেকটা কেমিক্যাল, বা শহরে তো আমাদের রাসায়নিক দূষণটা খুবই খারাপ। বিভিন্ন রাসায়নিক যদি ছড়িয়ে পড়ে বৃষ্টির পানির সাথে, সেক্ষেত্রে শুধু চর্মরোগই নয়, এটা শরীরের ভিতরে যদি চলে যায় আমাদের ইমিডিয়েটলি অনেক প্রদাহ সৃষ্টি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, এবং 1 মাস 2 মাস পরে একে কিডনির সমস্যা হতে পারে, লিভারের সমস্যা হতে পারে, আরও যদি কয়েক মাস পার হয়ে যায়। কাজেই এইভাবে আমাদেরকে ইমিডিয়েট যে সমস্যাগুলো সেটা হচ্ছে আমাদের ইনজুরি, আহত হতে পারি, কিছুদিন পরে হবে আমাদের পেটের পীড়া, জন্ডিস সেসব হতে পারে, এবং দীর্ঘমেয়াদীতে আমাদের কেমিক্যাল দূষণের কারণে আমাদের শরীরের কিডনি থেকে শুরু করে অন্যান্য জিনিসও আমাদের ক্ষতিগ্রস্ত হতে পারে। কাজে এইগুলোর জন্য আমাদের প্রস্তুতি হচ্ছে প্রথমে মানুষকে সতর্ক করা। শুধুমাত্র আমরা টেলিভিশনে বললাম বা পত্রিকায় বিজ্ঞাপন দিলাম সেটাই হবে না, আমাদের কিন্তু প্রচুর মানুষকে আমরা কাজে লাগাতে পারি। যেটা আমি বললাম যে বৃষ্টি হলে কর্মীরা থাকবে যে কোন জায়গা দিয়ে যাওয়া যাবে না, বিকল্প যানবাহনের জন্য সে ব্যবস্থা রাখা দরকার সেটা। আর বিশুদ্ধ পানি সরবরাহ যদি করতে পারি তাহলে এই যে পেটের পীড়া কিংবা জন্ডিস বা চর্মরোগ সেখান থেকে আমরা বাঁচতে পারি। আমরা আপনার কথা একটু শুনবো, আমাদের একটু বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে আমরা আপনার কাছে শুনবো। প্রিয় দর্শক, আমাদের আরেকটি বিরতির সময় হয়ে গেল, ফিরবো কিছুক্ষণের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু সঙ্গে থাকার জন্য। ডাক্তার মোশতাক হোসেন, ফিরছি আপনার কাছে। শুনছিলাম যে অতিবৃষ্টি এবং অতি বন্যার সময়টার যে রোগ বিধিগুলো সেগুলোকে মোকাবেলা করার জন্য বা কমিয়ে রাখার জন্য কি কি ব্যবস্থা হতে পারে আপনি বলছিলেন, শুনব। জি, তো প্রথমে বলছিলাম যে যেন পানিটা জমে না থাকে সেই ব্যবস্থা নেওয়া দরকার। তারপরে আমাদের প্রচুর কর্মী দরকার যারা মানুষকে বিপদ থেকে তাদেরকে নিবৃত্ত ধরেন যে করবে। এই যে কর্মী বা স্বেচ্ছাসেবী সেগুলো তৈরি করতে তো সময় লাগে, এগুলো কি তৈরি করা অবস্থা আছে বা আমাদের এরকম জনবল কি আছে? আমাদের যে রেড ক্রিসেন্টের কর্মীরা কিন্তু প্রশিক্ষিত, তারা কিন্তু প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করবার জন্য তারা প্রস্তুত থাকে এবং তারা প্রশিক্ষিত। আচ্ছা, তাদের তত্ত্বাবধানে যারা প্রশিক্ষিত নয় তাদেরকে তারা কাজে লাগাতে পারে। আচ্ছা, আর ঘরে ঘরে কি কি সতর্কতা রাখা যেতে পারে এই বন্যা বা অতিবৃষ্টির সময়কার? এটা যারা ভাইদের মতো যারা অভিজ্ঞ তারা কিন্তু জানেন কোথায় পানিটা জমে যাবে, স্থানীয় লোকেরাও জানে যে সমস্ত জায়গায় পানিতে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে, আশঙ্কা আছে, সেখানে কিন্তু আমাদের কি বলে কর্মী তৈরি করা দরকার। যদি পানিতে ডুবে যায় তাহলে ঘরের বাসিন্দাদেরকে কোন ধরনের সহায়তা করা দরকার, তারা কাছের কোন আশ্রয় কেন্দ্রটাতে যাবে, বা অনেকে আশ্রয় কেন্দ্রে যেতে চাবে না কারণ ঘরের মালামাল চুরি হয়ে যেতে পারে বা লুট হয়ে যেতে পারে, তাহলে তাদেরকে মানে পানিতে জলমগ্ন হলেও যারা কর্মী তারা সেখানে ধরেন আপনি যে রোগ ব্যাধিগুলোতে আক্রান্ত হওয়ার কথা বলছিলেন সেগুলোতে আক্রান্ত হয়ে গেলে ধরেন তারা অন্য জায়গা থেকে সহযোগিতা পাচ্ছে না, তারা স্থানীয়ভাবে তারা বা তাৎক্ষণিকভাবে তারা কি ব্যবস্থা নিতে পারে সেটা একটু সংক্ষেপে। এখানে চিকিৎসক দল, ভ্রাম্যমাণ চিকিৎসক দল থাকতে পারে বা সবসময় তো নিশ্চয়ই পাবে না, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী থাকতে পারে। আর যেটা আমি বললাম যে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র যদি হাতের কাছেই থাকে, প্রত্যেকটা ওয়ার্ডে শহরের অঞ্চলে বা বড় ওয়ার্ডে কয়েকটা জায়গায় যেটা হচ্ছে স্ট্যাটিক সেন্টার, মানে যেখানে যেটা কেন্দ্র থাকবে সেখানে এসে সেবা মানুষ পাবে। আর একটা হচ্ছে এরকম পানি জমে গেলে ভ্রাম্যমাণ দল থাকা দরকার যারা প্রাথমিক যেটা বলে যে ফার্স্ট এইড, প্রাথমিক যে স্বাস্থ্য যেটা করা, পানিতে ডুবে গেলে একটা বাচ্চা তাকে কীভাবে বাঁচাতে হবে, বা যেমন ধরেন পানীয় জলের উৎসটা দেখা গেল বন্ধ হয়ে গেল জলাবদ্ধতা বা বন্যার কারণে, এবং সেক্ষেত্রে আমরা একটা ধরে নিই যে পানি একটু ফুটিয়ে খাওয়ার সুযোগটা হয়তো বন্ধ হয়ে গেল, সেক্ষেত্রে বিকল্প কি হতে পারে? এক্ষেত্রে তো আপনি আমাদেরকে বোতলজাত পানি তো আমাদের সরবরাহ আছে, এটা খুব একটা ঘাটতি নেই। শহর বলুন গ্রামে বলুন সব জায়গাতেই আমরা
বিশুদ্ধ পানি বোতলে দেখছি সরবরাহ করার জন্যে। কাজেই বন্যা হলে তো সেই বিশুদ্ধ পানির নিশ্চিত করাটা হচ্ছে প্রথম কাজ। শুধুমাত্র খাবার জন্য তো বটেই, বা চর্মরোগ যদি হয় সেক্ষেত্রে ঘরে কি ধরনের ব্যবস্থা, বাচ্চাদের পরিচ্ছন্নতা রাখার জন্যে সেগুলো সেই পানি সরবরাহ করা বাংলাদেশে কিন্তু এখনো এটা কোনো সংকটজনক কাজ নয়। পৃথিবীর বহু দেশেই সুপেয় পানির সংকট আছে, কিন্তু বাংলাদেশে আমরা আগে থেকে যদি আমরা প্রস্তুত থাকি যে আমরা জলমগ্ন এলাকার মানুষদেরকে এই বিশুদ্ধ পানি সরবরাহ করব, তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে রান্না বা যদি জরুরি অবস্থা কাজে গোসল করতে হয় বা বেশি বাচ্চাদের পরিষ্কার করতে হয়, তাহলে কিন্তু আমরা পেটের পীড়া থেকে শুরু করে আমরা শ্বাসতন্ত্রের সংক্রমণ, চর্মরোগ সেগুলো থেকে বাঁচতে পারি। এগুলো আমাদের সবই জানা জিনিস, কিন্তু আমরা যদি পরিকল্পনাটা করি এবং মানুষকে কাজে লাগে। সবচেয়ে বড় কথা হচ্ছে হয়তো দেখা যাচ্ছে আমার রিসোর্স আছে, জনবল নেই, বা যেখানে একদম পানি আমি সরবরাহ করতে পারছি না সেখানে কিন্তু পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করতে পারি। আগুন জ্বালাবার হয়তো সেখানে জায়গা থাকবে, একটা শুকনো জায়গা নেই, সেখানে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট যদি ব্যবহার করা যায় তাহলে অন্তত পানিটা ব্যবহার করে সে দৈনন্দিন কাজটা করতে পারে। আর খাবারের পানি তো আমরা বোতলে করে সরবরাহ করতেই পারি। কাজে এগুলো আমাদেরকে এখন থেকে যেহেতু আমরা দেখছি আবহাওয়ার বার্তা যে বৃষ্টি আসছে, কাজে সেগুলো আমরা কেন করবো না। ধন্যবাদ ডক্টর মুশতাক হোসেন। ডক্টর জহিরুর রহমান, ফিরছি এবার আপনার কাছে। এই যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ যেগুলো নিয়ে কথা হচ্ছে, যদি সেগুলো মুখোমুখি আমাদের হতে হয়, অর্থাৎ অতি বন্যা বা অতি বৃষ্টি, সেই ক্ষেত্রে এটা মোকাবেলার জন্য বা ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য আমাদের কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে একটু সংক্ষেপে? আসলে যদি অতিবৃষ্টি হয়, অল্প সময়ের যদি অনেক পরিমাণ বৃষ্টি হয়, তাহলে ঢাকা শহরে আমাদের অভিজ্ঞতা আছে, পুরো ঢাকা শহরেই নিমজ্জিত হয়ে যায়। কারণ হচ্ছে আমাদের যেই ঢাকা শহরের পানি নিষ্কাশনের যেই ন্যাচারাল প্রসেস, এটা এখন আর অ্যাক্টিভ না। কারণ হচ্ছে আমরা খালগুলো সব ভরাট করে ফেলছি, ড্রেনগুলো সব এই কভার ড্রেন করে ফেলছি। এখন আমরা পাম্পিং করে বৃষ্টির পানি আউট করি ঢাকা শহর থেকে। এটা কিন্তু কোনো একটা ভালো একটা কাজ না। হ্যাঁ, এই সহজ পথগুলিকে বন্ধ করে আমরা জটিল পথ তৈরি করি। হ্যাঁ, এইগুলা কিন্তু ন্যাচারালি ঢাকা শহর থেকে যেত। ঢাকা শহরে যেই পরিমাণ খাল ছিল এবং এই ড্রেনেজগুলো যদি আমরা ওইভাবে সচল রাখতে পারতাম খালগুলা, তাহলে কিন্তু এটা প্রাকৃতিকভাবেই উঁচু জায়গা থেকে নিচের দিকে পানি যাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমরা এমনভাবে করেছি যাতে নিচ থেকে উপরে নিতে চাই পানি, এরকম অবস্থা। আবার এখন আমরা নিচু জায়গাগুলো আমরা ভরাট করে অনেক কিছু কাজে ব্যবহার করে এবং এই যে পানি, যদি বৃষ্টি কয়েক বছর যাবত কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে না, এবং যেই দু একদিন হয়েছে কিন্তু ঢাকা শহর 2-4 ঘন্টার জন্য কিন্তু নিমজ্জিত হয়েছে, পুরো ঢাকা শহরে নিমজ্জিত হয়ে গেছে। তো এখন এইটা করা তো বললাম তো ন্যাচারাল সিস্টেম, এই পানি তো গিয়ে এক জায়গায় রেস্ট নেবে। ঢাকা শহরের আশেপাশে যেই জলাশয়গুলো ছিল, এই পানিটা গিয়ে ওইখানে কিন্তু দ্রুত চলে যেত, ওইখান থেকে নদীতে যেত। ওই জায়গাগুলো তো ভরাট করে ফেলেছি, এখন আমাকে পানি দিতে হবে, নদীতে ফেলতে হবে। তো নদীতে ফেলে পাম্প করে ফেলানো, এই যে কয়েকটা খাল আগের ধারণ ক্ষমতা হারিয়ে ফেলেছে। তো সব দিক দিয়ে আমরা কিন্তু আমাদের সব কিছু বন্ধ করে ফেলছি। এখন একটা জটিল অবস্থা। এখন অল্প পরিমাণ বৃষ্টি হলেও কিন্তু আমরা জানি কোন কোন জায়গাটা নিমজ্জিত হয়, এটা কিন্তু সিটি কর্পোরেশনও জানে, ওয়াসাও জানে। যেমন মিরপুর 10 নম্বর অল্প বৃষ্টি হলেই হয়ে যায়, এরকম উদাহরণস্বরূপ বললাম, শান্তিনগর এরিয়া নিমজ্জিত হয়ে যায়। এগুলা কিন্তু সিটি কর্পোরেশনের কাছে এবং ওয়াসার কাছে ইয়ে আছে। যদি প্রবল বৃষ্টি এইখানেই সবচেয়ে বেশি পানি হবে, তখন এইটা কি করবেন, এরা আগে থেকেই প্রস্তুতিটা ওনারা নিতে পারেন। হ্যাঁ, এই মেকানিজম ওনাদের কাছে, ওনাদের কিন্তু এখনই বের করতে হবে। নাইলে ওই যে পিছলে বা গর্তে পা পড়ে অনেকে ম্যানহোলে পড়ে যাবে, অনেকে কারেন্টের ইয়েতে, ওই যে গত 2 বছর আগে মনে হয় মিরপুরে কারেন্টে 3-4 জন মারা গেল একটা ফ্যামিলির। হ্যাঁ, সারা দেশের ক্ষেত্রে কি খেয়াল রাখা উচিত সেটা একটু খুব সংক্ষেপে শুনুন। সারা দেশে, সারা দেশে যদি প্রবল বৃষ্টি হয়, সাধারণত আমাদের বর্ষা মৌসুমটা হয়, ফ্লাড হয়। এখন কিন্তু ফ্লাড হওয়ার তেমন একটা সম্ভাবনা, আমরা একদম শেষ সময় তো সংক্ষেপে শুনবো। হ্যাঁ, সম্ভাবনা নাই। এই জন্য আমাদের উচিত এখন থেকে প্রস্তুতি নেওয়া। আমাদের গত ইয়ার এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা থেকে, গত বন্যার বা অন্য যে দুর্যোগ আছে অভিজ্ঞতা থেকে এখনই প্রস্তুতি নিয়ে আমাদের থাকা দরকার, যাতে আসলে আমরা কি কি ব্যবস্থাগুলো নিব।
এই প্রস্তুতি যদি নেই আমাদের ক্ষয়ক্ষতি অনেক কমানো যায়। এবং সেই আমরা যদি আমাদের অবকাঠামোর দিকে তাকাই তাহলে আমরা কি মোটামুটি প্রাকৃতিক বিপর্যয় সামাল দেওয়ার মতন অবস্থায় আছি? আমরা বন্যা সামাল দেওয়া কি, বন্যা তো লিভ উইথ ফ্লাড, আমরা তো ওই অভ্যস্ত হয়ে গেছি। আমাদের বন্যা হলে এখন আর আমাদের তেমন একটা সমস্যা নেই, কিন্তু উন্নত দেশে বিভিন্ন জায়গায় বন্যা হলে কিন্তু তারা সামাল দিতে পারতেছে না, কিন্তু আমাদের কিন্তু অতটা হয় না। এই জন্য আমাদের যদি বন্যার ইন্টেন্সিটিটা বেড়ে যায় তখন আমাদের একটু সমস্যা হয়ে যায়। তো এইটার জন্য এক্সট্রিম হলে আমরা কি করব এটার একটা প্রস্তুতি এখনই ভেবে অবশ্যই রাখা উচিত। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ধন্যবাদ থাকার আপনাকে। জন্য। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও দীর্ঘ সময় আমাদের সঙ্গে থাকবার জন্য। কাল ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।